ছবি ব্যানার্জির লেখা গল্প বৈরাগ্য। আজকেও রাজা ঘরে ফিরতেই ইন্দুর তোপের মুখে পড়ল। রাজা এমনিতে খুব ঠান্ডা মাথার ছেলে। বিয়ের পর একদিকে বউ আর একদিকে মাকে নিয়ে 12 বছর ধরে ব্যালেন্স করে চলেছে। ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে বলল, কি হয়েছে ইন্দু? ইন্দু ঝাঁঝিয়ে বলল, কি আবার হবে? গুবলু আজ খাট থেকে পড়ে মাথা ফাটিয়েছে। রাজা উদ্বিগ্ন হয়ে বলল, মাথা ফাটিয়েছে? ডাক্তার দেখিয়েছ? স্টিচ পড়েছে? ইন্দু বলল, না, কপালটা ফাটবো ফাটবো হয়েছিল। ফাটেনি, শুধু কপালটা বড় আলুর মতো ফুলে উঠেছে। আমি বরফ লাগিয়ে আর্নিকা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি আধিক্যতা করে দয়া করে ওকে ঘুম থেকে জাগিও না। আজ বড়সড় একটা বিপদ হতেই পারত। তোমাকে ফোনে পাইনি। রাত 10টা পর্যন্ত কোথায় আড্ডা মারছিলে? রাজা বলল, আমার এক কলিগ হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে হসপিটালে ছিলাম। ফোনটা সাইলেন্ট মোডে ছিল। ইন্দু, মা খেয়েছে? ইন্দু একটু নরম হয়ে বলল, সরি রাজা, মাকে আর গুবলুকে রাত 9টায় রুটি খাইয়ে আমি তোমার জন্য ভাত বসাতে গিয়েছিলাম। তাকে টাস্ক দিয়ে খাটে পড়তে বলেছিলাম। সে কোন ফাঁকে ঠামির ঘরে গিয়ে তার গায়ের কাছে শুয়ে রূপকথার গল্প শুনতে গিয়েছিল। তাকে ঘরে টেনে আনতেই সে নাকি রাগে টাস্ক না করে খাটে ফুটবল প্র্যাকটিস করছিল। ওই করতে গিয়েই তো দুম করে খাট থেকে পড়েছে। ভাগ্যিস মাথা ফাটেনি। রাজা বলল, আহা, কাল তো রবিবার ছিল ইন্দু, তাই ঠামির কাছে গল্প শুনতে গিয়েছিল। ইন্দু রেগে গিয়ে বলল, তুমি একবারে আশকারা দেবে না। তুমি ছেলেকে কতক্ষণ দেখো? ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেকে যত সব ট্যাঁস রূপকথার গল্প শোনাবে, আর ছেলে ঘুমের মধ্যে টকবক টকবক আওয়াজ করে রাজপুত্রের মতো ঘোড়া ছোটাবে। রাজা বলল, মা তো বেশি দূর লেখাপড়া করেনি, আধুনিক গল্প জানবে কী করে? কেন, ছোটদের রামায়ণ কিনে দিয়েছি, ওটা পড়েও তো শোনাতে পারে মা। রাজা বলল, সেখানেও তো খানিকটা রূপকথাও আছে না? রাক্ষস আছে, শূর্পণখার নাক কাটা আছে, সোনার হরিণের গল্প আছে, রাম রাবণের যুদ্ধ আছে। তাহলে মায়ের রূপকথার মধ্যে ফারাকটা কোথায়? তোমার কাছে আমি ব্যাখ্যা শুনতে চাইনি। মায়ের নামে কিছু বললেই অমনি ফোঁস। রাজা চুপচাপ মায়ের ঘরে এসে দেখল মা উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। নিশ্চয়ই ইন্দু কিছু বলেছে। মায়ের গায়ে হাত দিয়ে বলল, মা, তোমার বাতের কবিরাজি তেলটা পেয়েছি, একটু পায়ে মালিশ করে দিই, দেখবে ঘুমটা ভালো হবে। মহাশ্বেতা পাশ ফিরে ছেলের সেবা নিতে নিতে অভিমান ভরা গলায় বলল, জানিস আজ ইন্দু আমাকে কত কথা শোনালো? রাজা বলল, মা, ওর কথা বাদ দাও, বড় লোকের মেয়ে, টুক করতেই মেজাজ গরম হয়। মহাশ্বেতা বলল, তোর জন্যই ও সকাল থেকে মেজাজ খারাপ ছিল। আমার জন্য? কেন, আমি কি করলাম? তুই আজ আমার রান্না মোচার তরকারি, মুগের ডাল, পোস্তর বড়া, আলু ভাজা দিয়ে ভাত খেলি, ওর যত্ন করে রাঁধা মাংসটা ছুঁয়েও দেখলি না। ওর রাগ হওয়া তো স্বাভাবিক। রাজা মনে মনে বলল, তোমরা শাশুড়ি বউ রান্না করে আমার খাওয়ার সময় বিড়ালের মতো ওঁত পেতে বসে থাকো, কার রান্নার বেশি প্রশংসা করব সেটা শুনবে বলে। আমার অবস্থা তখন কি হয় যদি জানতে। মুখে বলল, মা, আমার অফিসের তাড়া ছিল বলে খাইনি। ইন্দুকে বললাম তো মাংসটা রাতে খাবো। তুমি ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। ওর রাগ বেশিক্ষণ থাকে না। রাজা রাতে বিছানায় এসে ইন্দুকে জড়িয়ে ধরে বলল, কাল আমরা সিনেমা দেখব, শপিং করব, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। তোমার মাংসটা আজ ফাটাফাটি খেতে হয়েছিল। ইন্দু একটুও নরম না হয়ে বলল, একদম ন্যাকামি করবে না। মাংসটাই আজ নুন দিতে ভুলে গেছি বলে তুমি দিনে খাওনি। বিশ্বাস করো, অফিসে তাড়া ছিল বলে খাইনি। একদিন নুন দিতে অমন সবার ভুল হতেই পারে। আমি খেলে তোমাকে বলতাম নুন দিতে। শোনো, সামনের মাসে আমাদের বিবাহ বার্ষিকী। কাল তোমাকে একটা হীরের আংটি কিনে দেব। আমার হীরের আংটি চাই না। তাহলে কি নেবে বলো? আমি অনেক দিন ধরে তোমার কাছে একটা জিনিসই চাইছি, সেটা তুমি এড়িয়ে যাচ্ছ। আমি তোমার কাছে গাড়ির আবদার করিনি, বছর বছর নতুন গয়না শাড়ির আবদারও করিনি। শুধু বলেছি এই বেঢপ পুরনো 2 রুমের ফ্ল্যাটটা বেচে একটা নতুন আধুনিক 3 রুমের ফ্ল্যাট কিনতে। এই ফ্ল্যাটটা না আছে সিঁড়ি, না আছে ছাদ, একটা লিফট পর্যন্ত নেই। আমার ছোটদি বড়দি তাদের গাড়ি নিয়ে এখানে বেড়াতে এসে নাক সিঁটকোয়। সিঁড়ি ভেঙে উঠতে তাদের হাঁপ ধরে যায়।
রাজা বলল, ইন্দু, 3 রুমের ফ্ল্যাটের যে অনেক দাম। আর মা কি এই ফ্ল্যাট বেচতে রাজি হবে? কেন? বাবার অবসর পাওয়াকালীন টাকা সবটাই তো তোমার আর মায়ের নামে আছে। মা তো তোমাকে খুব ভালোবাসে, আর মানুষটাও তো খুব সরল আর সাদাসিধে। মাকে তুমি বুঝিয়ে বললে কি রাজি হবে না? তুমি কখনো বলেছো মাকে? তুমি যদি বিয়ের সময় এত আদর্শগিরি না দেখাতে, তাহলে বাবা প্রচুর টাকার ফার্নিচার খুশি মনেই দিতে চেয়েছিল। রাজা মনে মনে বলে, আমার সাদাসিধে মায়ের জেদ তো তুমি জানো না। তার কড়া নির্দেশ আছে, ওই টাকায় হাত দেওয়া যাবে না। ও টাকা তার নাতির ভবিষ্যতের জন্য। তার 6 লাখ টাকা আলগা অ্যাকাউন্টে থাকলেও সে টাকা তার খুশি মতো তোলে। নাতির জন্মদিনে, আমাদের বিবাহবার্ষিকীতে, পুজোর সময় ওই টাকা থেকে তার খুশি মতো উপহার দেয়। মায়ের মতে সে টাকা নেওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। তবু ইন্দু চাপাচাপিতে এই ফ্ল্যাটটা বেচার কথা সে খুব মৃদুভাবে মায়ের কাছে তুলেছিল। বাকি টাকা না হয় লোন করে আর তার সঞ্চয় থেকে ম্যানেজ হয়ে যেত। কিন্তু কথা পারতেই মা বলল, কি বললি তুই? আমি ঠিক শুনলাম? তোর বাবা 40 বছর আগে কষ্ট করে কেনা স্বাদের ফ্ল্যাট তুই বেচতে চাস? এই ফ্ল্যাটের রন্ধ্রে রন্ধ্রে তোর বাবার আর তোর স্মৃতি জড়িয়ে আছে। এ কথা তোর না ইন্দুর? আমার টাকা গয়না যা আছে সব তোকে দিয়ে দিচ্ছি। তুই বরং পারলে নতুন ফ্ল্যাট কেন। আমি এই ফ্ল্যাট ছেড়ে এক পাও কোথাও যাব না। ইন্দু বলল, কি গো, তুমি চুপ করে আছো যে? রাজা একটু ঢোক গিলে বলল, আচ্ছা, আমি পরে না হয় মায়ের সঙ্গে কথা বলবো। মাসখানে কেটে যাওয়ার পর রাজা ভাবল, যাক, ইন্দুর মাথা থেকে ফ্ল্যাটের ভূতটা নেমে গেছে। হঠাৎ এক রবিবার ইন্দু বলল, রাজা, তুমি মাকে বলেছিলে কথাটা? রাজা বলল, কোন কথা? ও, বুঝেছি। তুমি সেদিন আমার ফ্ল্যাট কেনার কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে ও কান দিয়ে বের করে দিয়েছ। কি যে বলো তুমি! আমি ঠিক মার মুড বুঝে কথাটা বলবো ঠিক করেছি তো। ইন্দু খুশি হয়ে বলল, বেশ, তাহলে দেরি করো না বলতে। রাজা মনে মনে বলল, শালা, জীবনটা বরবাদ হয়ে গেল এই তেল দিতে দিতে। ঘরে মা বউকে তেল, অফিসে ওপরওয়ালাকে তেল, শ্বশুরবাড়িতে বড়লোক শালিদেরকে তেল। এ জানলে বিয়ে করতো কোন আহাম্মক। কয়েকদিন পর ইন্দু প্রবল উৎসাহে বলল, এই জানো, একটা সুখবর আছে। 3 তলার ফ্ল্যাটের বৌদি আজ বলছিল কোনো বড় সোনার দোকানে নাকি একটা বিখ্যাত জ্যোতিষী বসে। তার নাম বিপুলানন্দ জ্যোতিষাচার্য। তার কাছে হাত দেখিয়ে পাথরের আংটি ধারণ করে মেয়ের খুব ভালো পাত্রে বিয়ে ঠিক হয়েছে। কত জায়গা থেকেই তো মেয়েকে দেখতে এলো, বিয়ে আর ঠিক হয়ই না। সেই জ্যোতিষীর নাকি মামলা, সম্পত্তি কেনা, বিয়ে, বশীকরণ সব রকম ব্যাপারে তার দেওয়া পাথর নাকি অব্যর্থ কাজ দেয়। তুমি তাকে দেখি একটা পাথর ধারণ করে নাও না, আর মাকেও একটা বশীকরণের পাথরও ধারণ করাও। দেখবে 3 মাসের মধ্যে আমাদের নতুন ফ্ল্যাট হয়ে যাবে। রাজা মনে মনে প্রচণ্ড বিরক্ত হয়েও ভাবল, তার সামনে এখন ভয়াবহ অবস্থা। ফ্ল্যাট হোক চাই না হোক, পাথর তাকে ধারণ করতেই হবে, না হলে ইন্দু ভয়ঙ্কর অশান্তি করবে। ইন্দু তার উত্তর শোনার জন্য সাগ্রহে চেয়ে আছে। রাজা বলল, আচ্ছা, দোকানের নামটা জেনে নিও। উনি গৃহশান্তির জন্য পাথর সাজেস্ট করেন কিনা সেটাও জেনে নিও। রাজা একদিন মরিয়া হয়ে খুঁজে খুঁজে সেই দোকানে গেল। আরও কয়েকজন সেখানে নির্দিষ্ট চেয়ারে অপেক্ষা করছে। আধ ঘন্টা পরে দামি গাড়ি করে একজন লম্বা চুল, লম্বা দাড়িওয়ালা, সিল্কের গেরুয়া আলখাল্লা পরা সৌম্যদর্শন এক ভদ্রলোক ঢুকল। সবাই ফিসফিস করে বলল, বিপুলানন্দ মহারাজ এসে গেছেন। 5 জনের পরে রাজার ডাক এলো। রাজা বেশ সাজানো চেম্বারে জ্যোতিষীর সামনে চেয়ারে বসল। বেশ কিছুক্ষণ রাজা জ্যোতিষীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বলল, এবারে তোকে ঠিক চিনেছি চাঁদু। শালা, তুই বঙ্কা না? জ্যোতিষী বলল, বৎস, আপনার ভ্রম হইতেছে। একই রকম চেহারায় পৃথিবীতে 2 বা ততোধিক ব্যক্তিকে দেখিতে পাওয়া যায়। শালা, একদম ঢপ মারবি না। তোর আমড়ার মতো চোখ আর কপালের কাটা দাগ দেখে আমি তোকে ঠিক চিনেছি। মনে নেই হায়ার সেকেন্ডারিতে দুবার ফেল করে তুই নিরুদ্দেশ হয়েছিলি? আর একটা কথা বললে শালা, হাটে হাঁড়ি ভেঙে দেব বলছি। বঙ্কা ওরফে বঙ্কুবিহারী বলল, প্লিজ রাজা, চিৎকার করিস না ভাই। বাইরে কাস্টমাররা শুনতে পেলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তুই আমার খোঁজ পেলি কিভাবে? তুই যে আমাদের বঙ্কা সেটা জানতাম না। আমার বউকে ফ্ল্যাটের এক বৌদি তোর খোঁজ দিয়েছে। তুই বাইরে একটু অপেক্ষা কর,
আমি আরও 3 জনের হাত দেখে তোকে নিয়ে আমার ফ্ল্যাটে যাব, তখন কথা হবে। ঘণ্টাখানেক পর বঙ্কা রাজাকে নিয়ে তার গাড়িতে করে তার ফ্ল্যাটে এলো। ঝাঁ চকচকে আবাসনে 4 তলায় তার সুসজ্জিত 3 রুমের ফ্ল্যাট। ড্রাইভার পবনকে বলল, 2 কাপ কফি আর কিছু স্ন্যাক্স দিয়ে রান্না করো। আমার বন্ধু আজ এখানে খাবে, আমরা চেম্বারে বসছি, নো ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে দিস। রাজা, এ হলো পবন, আমার ড্রাইভার কাম কুক কাম সেক্রেটারি, আমার কাছেই থাকে। রাজা ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখে বলল, তুই করেছিস কী রে বঙ্কা? এ তো আলাদিনের আশ্চর্য প্রদীপের কারবার দেখছি। এবার তোর উত্থানের ইতিহাসটা বল শুনি। বঙ্কা বলল, আমার ইতিহাসটা খুব সংক্ষিপ্ত রাজা। দুবার ফেল করে সেদিন বাবার হাতে বেধড়ক পিটুনি খেয়ে মনের দুঃখে ঘর ছেড়েছিলাম। তারপর 7 ঘাটের জল খেয়ে এক বিখ্যাত জ্যোতিষীর কাছে 4 বছর খিদমত খেটে আজ আমাকে যা দেখছিস। এতদিন ধরে শুধু একটা বিদ্যা বেশ ভালোভাবে আয়ত্ত করেছি। রাজা বলল, ধাপ্পাবাজির বিদ্যা যে বেশ আয়ত্ত করেছিস সেটা তো বুঝতেই পারছি। না রে রাজা, আমি যেটা শিখেছি সেটা হলো মানুষের মুখ দেখে তার মন পড়া। এভাবেই লাগে তো তুক, না লাগে তো তাক করে আমি আজ প্রসিদ্ধ জ্যোতিষী। তোর সমস্যাটাও আমি তোর মুখ দেখে পড়তে পারছি। তোর ঘরে শান্তি নেই রাজা। রাজা বলল, এটা বলার জন্য জ্যোতিষী লাগে না। আসলে মানুষের মন এক বিচিত্র জায়গা। তোদের কাজ হলো মানুষের দুর্বল জায়গায় কয়েকটা মামুলি বাঁধাগত বলে তাদের মনে বিভ্রান্তি তৈরি করা, তারপরই পাথর ধারণ করা নিদান দেওয়া। এই করেই তোরা ব্যবসাদারদের ব্যবসা বাড়াতে সাহায্য করছিস আর নিজের পকেট ভর্তি করছিস। আমি তো ধাপ্পাবাজিতে ভুলবার পাত্র নই। নেহাত তুই ছোটবেলার বন্ধু বলেই বলছি। আমার সমস্যাটা গুরুতর। একদিকে স্ত্রী আবদার, অন্যদিকে মায়ের সেন্টিমেন্ট। দুজনের ব্যালেন্স করতে গিয়ে জেরবার হয়ে গেলাম মাইরি। শালার জীবনে বৈরাগ্য এসে গেল। বঙ্কা বলল, বুঝেছি, তুই বউকে ভালোবাসিস, মাকেও ভালোবাসিস, তাই তো? যে ফুল যে দেবতায় সন্তুষ্ট হয়, তোকে তো সেভাবেই চলতে হবে ভাই। একজন বিবাহিত পুরুষের এটাই তো ধর্ম। তোর সমস্যাটা ঠিক কী তা এখনও বললি না। রাজা বলল, তুই শালা মুক্ত পুরুষ, তুই আমার সমস্যা কি করে বুঝবি? ইন্দু বড় লোকের মেয়ে হলেও তার বিরাট কিছু চাহিদা নেই। মায়ের সঙ্গে মাঝে মাঝে ছোটোখাটো অশান্তি হয় বটে, কিন্তু মাকে ভালোবাসে। দুদিক ব্যালেন্স করে চলাটাও আমার কাছে সমস্যা নয়। অশান্তিটা অন্য জায়গায়। সে মাস 6 ধরে জেদ ধরেছে পুরনো ফ্ল্যাটটা বেচে তার 3 রুমের একটা আধুনিক ফ্ল্যাট চাই। আর মা পুরনো ফ্ল্যাট বেচতে নারাজ। আসলে বাবা অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছিল, পিছনে মায়েরও অনেক অবদান ছিল। বুঝতেই পারছিস, ফ্ল্যাটটায় মায়ের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। ছেলে হয়ে মায়ের আবেগের মূল্য দেওয়া তো আমার উচিত। ইন্দুর ধারণা তোর দেওয়া পাথর ধারণ করলে তার স্বপ্নের ফ্ল্যাটও হবে। মাও খুশি মনে পুরনো ফ্ল্যাটটা বেচতে রাজি হবে। এই সমস্যার তোর কাছে কোনো সমাধান আছে? বঙ্কা সব শুনে বলল, গুরুতর সমস্যা তোর। দেখ ভাই, অন্য সবাইকে পাথর ধারণ করার ধাপ্পা দিল, তোকে তো তা দিতে পারবো না। তবে তোর বৈরাগ্য কথাটা শুনে আমার মাথায় একটা প্ল্যান খেলে গেল। কীরকম শুনি? তুই 1 মাস অফিসে মেডিকেল লিভ নে, তারপর নিরুদ্দেশ হয়ে যা। রাজা বলল, আসলে তোর মাথাটায় নিরেট গাধার মাথা। সাদে কি আর হায়ার সেকেন্ডারিটা দুবারে উতরাতে পারিস নি? এতে কি সমাধানটা হবে শুনি? আরে পুরো প্ল্যানটা তো শোন। 1 মাস তুই আমার এখানে বিশ্রামে থাক। অফিসে বলবি স্ত্রীকে নিয়ে বাইরে ডাক্তার দেখানোর জন্য মেডিকেল নিচ্ছিস। স্ত্রীকে বলবি 7 দিন অফিস ট্যুরে যাচ্ছিস। ফোনটা সাইলেন্ট করে রাখবি আর বাড়িতে টাকা পয়সার ব্যবস্থা করে রাখবি। তারপর বঙ্কার খেলটা দেখবি। আমার উপরে একটু ভরসা রাখ। রাজা বাড়িতে ফিরতে ইন্দু বলল, এত দেরি হলো যে? তুমি কি জ্যোতিষীর কাছে গিয়েছিলে? আর বলো না ইন্দু, কি সমস্যায় যে পড়লাম। আমাকে 7 দিনের জন্য অফিস ট্যুরে যেতে হবে। তবে আমাকে অফিসেও কয়েকজন বলছিল ওই জ্যোতিষীর সাজেস্ট করা পাথরের অবাধ্য গুণের কথা। ভেবো না, ট্যুর থেকে ফিরেই আমি চলে যাব। 2 দিন পর রাজা ব্যাগ গুছিয়ে বঙ্কার ফ্ল্যাটে চলে এলো। এসেই বলল, দেখ, তোর কথা মতো 1 মাসের মেডিকেল লিভ নিলাম। তুই কি সমাধান করবি আমি জানি না, কিন্তু এই ছুটি যদি মাঠে মারা যায় তাহলে তোর ব্যবসা আমি লাঠে ওঠাবো বলে দিলাম। বঙ্কা বলল, আমার তো মন বলছে তোর কেস সলিউশন করতে আমার 1 মাসও সময় লাগবে না।
তুই চুপচাপ রিল্যাক্স কর। রাজা ট্যুরে বেরিয়ে যাওয়ার পরই তার ফোনে সুইচড অফ। 7 দিনের জায়গায় 10 দিন পেরিয়ে গেল, রাজার খবর নেই। ইন্দু ভাবল, রাজা তো কখনো এরকম করে না। যেখানেই যাক দিনে 3 বা 4 বার ফোন করে। 15 দিন কেটে যাওয়ার পরও যখন রাজা ফিরল না, তখন ইন্দু উদ্বিগ্ন হয়ে পড়ল। ইন্দু রাজার অফিস কলিগকে ফোন করল। সে অবাক হয়ে বলল, রাজা তো আপনাকে ডাক্তার দেখানোর জন্য 1 মাসের মেডিকেল লিভ নিয়েছে। ওকে ফোনে পাচ্ছেন না? ওর ফোনে সুইচড অফ। চিন্তা করবেন না, ও হয়তো টাওয়ার পাচ্ছে না। ইন্দু ব্যাকুল হয়ে 3 তলার বৌদির কাছে গিয়ে সব বলল। বৌদি বলল, তুমি ভাই একবার বিপুলানন্দ জ্যোতিষীর কাছে যাও। উনি সোম, বুধ আর শুক্রবারে বসেন। এক বুধবারে ইন্দু সেই সোনার দোকানে চলে এলো। ইন্দুর ডাক এলে জ্যোতিষী বলল, আপনার নাম? ইন্দিরা বসু। স্বামীর নাম? রাজা বসু। বঙ্কা মনে মনে বলল, ও এই তাহলে রাজার বউ। আমার অনুমান তাহলে 16 আনা নির্ভুল। ইন্দুকে আমার কাছে আসতেই হতো। বঙ্কা গভীর মনোযোগের সঙ্গে মোটা আতস কাঁচটা ইন্দুর হাতের তালুতে রেখে কিছুক্ষণ পরে বলল, স্বামীর সন্ধান পাওয়া যাচ্ছে না মা। ইন্দু কেঁদে ফেলল। আহা, কাঁদবেন না মা। কররেখায় বলছে আপনারা ভালোবেসে বিয়ে করেছেন। পরিবারে স্বামী ছাড়া আর কে আছে? ইন্দু বলল, আমার একটা ছেলে আর শাশুড়ি মা আছেন। জ্যোতিষী বলল, মা, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো অশান্তি ঝগড়া হয়েই থাকে। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে বড় রকমের অশান্তি হয়েছিল। আমার অনুমান সবসময় নির্ভুল হয়। ইন্দু বলল, বাবা আপনি অন্তর্যামী, কিন্তু আমাদের মধ্যে সেরকম অশান্তি তো হয়নি। আমি পুরনো ফ্ল্যাটটা বেচে তার কাছে একটা নতুন ফ্ল্যাট কেনার অনুরোধ করেছিলাম। স্বামীর কাছে আবদার করাটা কি অন্যায়? না, অন্যায় নয়। তোমার অনুমান তোমার শাশুড়ি মা তার স্বামীর করে দেওয়া পুরনো ফ্ল্যাট ছেড়ে যেতে চান না। সেখানে তার আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। মায়ের আবেগের মূল্য দেওয়াও তো সন্তানের কর্তব্য। তোমার কি মত? আমি ভেবেছিলাম মা রাজি হবেন, কিন্তু সে তো আমাকে কথাটা বলতে পারতো বাবা। আসলে তোমার স্বামী দুজনকেই ভালোবাসে, দুজনের কাউকে কষ্ট দিতে চায়নি। হয়তো টানাপোড়েনে ভুগছিল। জ্যোতিষী বলল, তোমার হাতের কররেখায় বলছে তোমার স্বামীর বৈরাগ্য যোগ আছে। এই টানাপোড়েন বৈরাগ্যকে ত্বরান্বিত করেছে। ইন্দু ব্যাকুল হয়ে বলল, এ কি বলছেন আপনি? তার মা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, তার চাকরি আছে। এসবও কি সে ভাববে না? মা, ঘরে যখন অশান্তি হয় তখন সব মানুষের মনেই বৈরাগ্য জন্মায়। তখন চাকরি, সংসার সব তার কাছে তুচ্ছ হয়ে যায়। এমনও তো হতে পারে সে আর ঘরেই ফিরল না। ইন্দু ডুকরে কেঁদে বলল, বাবা আমার নতুন ফ্ল্যাট চাই না। আমি ওকে খুব ভালোবাসি। ওকে ঘরে ফেরানোর জন্য যা করতে বলবেন করব। আহা, কাঁদবেন না মা। আপনি স্থির হয়ে বসুন। আমার হাত দেখা এখনও শেষ হয়নি। ওর অবস্থানটা এখন কোন জায়গায় দেখছি। এই তো দেখা যাচ্ছে। 2 দিন পরে আপনার স্বামী দক্ষিণেশ্বর মন্দিরে আসবে। আপনি পরশু বেলা 4টের সময় ওকে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রার্থনা কক্ষে দেখবেন। তার মনে এখনও পুরো বৈরাগ্য আসেনি। তাকে মায়ের বাঁধনে আপনি বেঁধে ফেলুন। আর একটা কথা মা, যার যেটুকু প্রাপ্তি সেটা নিয়ে সুখী থাকতে হয়। অন্যের সঙ্গে নিজের অবস্থার তারতম্য নিয়ে কখনো তুলনা করো না। শান্তির চাবিকাঠি মানুষের মনে। যাও মা, নিশ্চিন্তে বাড়ি যাও। বঙ্কা ঘরে ফিরে রাজাকে বলল, তোর সমস্যার সমাধান হয়ে গেছে ভাই। তুই পরশু বেলা 3টের সময় দক্ষিণেশ্বরে চলে যা। প্রার্থনা কক্ষে অপেক্ষা করবি। ইন্দু তোকে নিতে আসবে। তোকে দেখে এখন আমারই হিংসে হচ্ছে। তোর বউ তোর বিরহে এখন বিরহিনী রাধার মতো অবস্থা। কোথা কৃষ্ণ বলে হাপুস নয়নে কাঁদছে। এরপর তোদের দাম্পত্য জীবন বসন্তের রঙে রঙিন হয়ে থাকবে। যা শালা, এবার কয়েকটা দিন কোনো পাহাড় কিংবা সমুদ্রে গিয়ে আর একবার দ্বিতীয় হানিমুনটা করে আয়। এবার তো একবার অন্তত বল, আমার সামান্য হলেও কিছু ক্ষমতা আছে। রাজার ঘরে এখন খুশির হাওয়া। রাজার মা ছেলেকে ফিরে পেয়ে বলেছে, এই ফ্ল্যাটটা ইন্দুর পছন্দ মতো সাজা। ইন্দু আর গুবলুকে নিয়ে কোথাও কয়েকদিনের জন্য বেরিয়ে আয়। রাজা মনে মনে বলল, বঙ্কার এলেম আছে বটে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।